ওকে, ইতিমধ্যে আমরা ফটোশপের ইউজার ইন্টারফেস সম্পর্কে অ্যান্ড কীভাবে ইনস্টল করব এগুলো সব কিছু জেনে ফেললাম। এখন আমরা ফটোশপের টুলস বার বা কোন টুলসের কী কী কাজ এটা নিয়ে ইন ডিপলি জানবো। সো এই পুরো ক্লাসটা আমরা পুরো টুলস বারটাকে শেষ করব। তো আমরা শুরু করি আমাদের মেইন ক্লাসে। আমি যদি একটু টুলস বারে যাই, বাট এখানে আমি যদি প্রথমে এখানে আসি, যে এটা হচ্ছে প্রথম যেটা হচ্ছে মুভ টুল। এখন আমার এখানে মুভ টুলের বর্তমানে কোনো কাজ নেই। মুভ টুল মানে কি? মুভ টুল মানে হচ্ছে মুভ করা, এক জায়গা থেকে আরেক জায়গায় একটা ফাইলকে মুভ করা। তো এইটার জন্য আমাকে আরেকটা ফাইল বা ছবি এখানে ইনপুট করা লাগবে, তাহলে আমি এই কাজটা করতে পারবো। তো আপনি ফটোশপের ভিতরে এই অবস্থাতে আরেকটা ফাইল কিভাবে ইম্পোর্ট করবেন বা আরেকটা নতুন ব্ল্যাঙ্ক পেজ কিভাবে নেবেন সেটা আমি আপনাকে শেখাচ্ছি। তো আপনি যদি মেনু বার থেকে ফাইলে আসেন, এখানে দেখবেন নিউ, এই নিউতে ক্লিক করলে আপনাকে হচ্ছে তারা কি দিবে, নতুন ব্ল্যাঙ্ক পেজ নেওয়ার অপশন দিবে। এখানে যান, দেখবেন সেম অপশনটা আবার সামনে চলে আসছে। তো আপনি এখানে জাস্ট ক্লিক করলে এটা ইন হয়ে যাবে, আমি করলাম না। দেন আপনি যদি আবার ফাইল থেকে ওপেনে আসেন, তখন সে আপনাকে নতুন ছবি বা যে কোনো এলিমেন্টস ইম্পোর্ট করার অপশনটা দিবে। দেন আপনি যদি এখান থেকে এটা ক্লিক করেন, দেখবেন ফটোটা এখানে ইম্পোর্ট হয়ে গেছে। এই কাজটা দেখবেন অনেক এক্সপার্টরা কিবোর্ড থেকে করে। এটাকে অ্যাকচুয়ালি কীভাবে করে? সিম্পল একটা জিনিস, আপনি ফটোশপে যদি শর্টকাট পারেন, ফটোশপ খুব ইজি বা খুব দ্রুত ইউজ করতে পারবেন। তো শর্টকাটগুলো কীভাবে মুখস্থ করা যাবে, কীভাবে মনে রাখা যায়, খুবই সিম্পল। আপনি ফাইলে আবার চলে যান, সামনে দেখেন সুন্দর মতো লেখা আছে, ওকে, এই যে Ctrl+N, এখানে অ্যাকচুয়ালি প্লাসে ক্লিক করা লাগে না, একসাথে ক্লিক করা লাগে। প্লাসটা মানে বুঝেছে একসাথে ক্লিক করতে হবে। Ctrl+N মানে নিউ, Ctrl+O মানে ওপেন। তো আমরা একটু এখান থেকে মাউস কিবোর্ডটা ট্রাই করে দেখি। Ctrl+O, দেখেন সেম অপশন চলে আসছে কিবোর্ড থেকে ক্লিক করার পর। তো আমি যখন ডাবল ক্লিক করি, জিনিসটা সামনে চলে আসছে। ব্যাপারটা বুঝছেন? আবার Ctrl+N দিব, নতুন ব্ল্যাঙ্ক পেজ নেওয়ার অপশন চলে আসবে। খুবই সিম্পল একটা জিনিস কিন্তু। সো এটা আপনাদেরকে ভালো করে বুঝতে হবে। শর্টকাটগুলো এভাবে আমরা আস্তে আস্তে মনে রাখবো। এখন আমি যদি এখানে যাই, ব্ল্যাঙ্ক পেজটাতে আসি, এখন হচ্ছে আমি এটার প্রয়োগ করতে পারবো কোনটার? প্রথম যে টুলসটা দেখতে পাচ্ছেন মুভ টুল, ওইটার। তো মুভ টুলে গেলে আপনি এখানে আসবেন, আসার পর আপনি এখানে আসবেন, আসার পর এই ছবিটাকে আপনি হচ্ছে ইম্পোর্ট করবেন, অথবা আপনি এই ছবিটাকে ইম্পোর্ট করবেন। সিম্পল, আপনি জাস্ট এই ছবিটাকে ধরবেন। এখানে ধরা একটা শর্ত আপনাদের একটা জিনিস খেয়াল রাখা লাগবে। আপনার যদি শো ট্রান্সফর্ম কন্ট্রোল এখানে ক্লিক না থাকে, তাহলে এখানে যে বাউন্ডারিটা আসছে বা কন্ট্রোলারটা আসছে, এটা আসবে না। যেমন উঠাই দিই, এটা আসবে না। আবার আপনার যদি লেয়ার লক থাকে, তাহলে এটা আসবে না। সো এখানে লেয়ারটাকে আনলক করতে হবে, লকে চাপ দিলে লক খুলে যায়। সো এটা অনেকেরই সমস্যাটা হয়ে থাকে। তো আপনি হচ্ছে যেটা করবেন, মুভ টুলে যান, যাওয়ার পর মাউসের লেফটে ড্র্যাগ করেন, ড্র্যাগ করে যেই ফাইলে নিবেন ওই ফাইলের নামে রাখেন মাউস। এখানে মাউস ছাড়া যাবে না, মাউসটাকে আবার ড্র্যাগ করে সাদা যে পেজের অংশ বা হোয়াইট অংশের মধ্যে মাউস এনে মাউস ছাড়তে হবে, তাহলে দেখবেন ডিজাইনটা এখানে চলে আসছে। এখন আপনি যদি এইভাবে বারবার এখানে যাইয়া না মাউসটা ছেড়ে দেন, দেখবেন কোনো ডিজাইনে আসে না। সো আপনারা এই ভুলটা অনেক বেশি করবেন, আমি জানি। এইভাবে গিয়ে এখানে মাউস ছাড়া যাবে না, মাউসটা এখানে আইসা ছাড়তে হবে। সো এটা আশা করি আপনারা বুঝে গেছেন ভালো করে। ক্লিয়ার? ওকে, এখন প্রশ্ন হচ্ছে, এখানে যদি আমি যাই, ডিজাইনটা কত বড় দেখা যাচ্ছে, তাই না? কিন্তু এখানে গেলে কেন তো ছোট হয়ে যায়? এটা মূলত এই কারণে হয়েছে যে আমি এখানে যে পেজটা নিছি আর এখানে যে পেজটা, এই পেজটা জুম দেওয়া, আর এটা কিন্তু খুব কম জুম দেওয়া, যার কারণে এই পেজের থেকে এই পেজের সাইজ অনেক ছোট, যার কারণে এই ছবি ডিজাইনটা যখন এই পেজে আসে, এটা খুব ছোট হয়ে যায়। আপনি ভালো করে একটু খেয়াল করলে দেখবেন, এটা মাত্র 25% জুম দেওয়া হয়েছে, এটা 66.7% জুম দেওয়া হয়েছে, যার কারণে এটা এত বড় দেখা যায়। আমি যদি এটাতে 25% জুম দেই, তাহলে দেখবেন এটা খুবই ছোট লাগে। এই যে এক্সাক্ট সাইজ হচ্ছে এটা 25 জুমে, আর 25 জুমে এটা হচ্ছে এটা এত বড়। বুঝতে পারছেন? সো এটা হচ্ছে আপনার পার্থক্যটা। কারণ আপনারা যখন দেখলে, এটা আপনাদের প্রশ্ন তৈরি হতে পারে, তাই আমি ক্লিয়ার করে দিলাম। ওকে, আমি এটাকে একটু কেটে ফেলি। এখানে দেখেন, আমি যদি একটু লেয়ারে আসি, দেখেন আমি একটু যে বললাম আগের ক্লাসে, লেয়ার মানে স্তর, উপর লেয়ার নিচে ঢাকা পড়েছে, দেখেন প্রুফ। দেখেন আপনি যদি লেয়ারের চোখটা উঠে, ওই যে চোখের যে আইকনটা দেখছেন, এটা অফ করে দেন, লেয়ারটা হাইড হয়ে যাবে। এখানে যান, হাইড হয়ে গেছে। আবার আপনি যদি এই লেয়ারটাকে চাপ দিয়ে ধরে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করেন, অথবা মাউস রাইটে ক্লিক করে ডিলিট দেন, তাহলে লেয়ারটা ডিলিট হয়ে যাবে। অথবা এই লেয়ারটাকে ড্র্যাগ করে এই ডিলিট আইকনে এনে ছেড়ে দিবেন, তাহলে এটা ডিলিট হয়ে যাবে। খুবই সিম্পল। তো
আপনি দেখেন ফটোশপটা খুবই ইজি একটা জিনিস, বাট আপনাকে জাস্ট প্র্যাকটিস করতে হবে। এখন আমরা আসি আবার এই পেজে। আমরা তো একটু আগে পুরো ডিজাইনটাকে একসাথে কপি করছিলাম। এখন আপনার প্রশ্ন হচ্ছে ভাইয়া আমি হচ্ছে জাস্ট একটা অংশকে কপি করে নিয়ে যাব, পুরোটাকে নিব না। সেটার জন্য আপনাকে ইউজ করতে হবে এই টুলসটা, এটার নাম কি রেক্ট্যাঙ্গুলার মার্কিং টুলস। এখানে আসবেন, আসার পর আপনি হচ্ছে এইভাবে ড্র্যাগ করবেন অ্যান্ড মুভ টুলে যাবেন, এইভাবে ড্রপ করে এখানে এসে ছেড়ে দিবেন, ব্যাস এই অংশটুকু চলে আসছে। আবার আপনি যদি এই যে এখানে যে সিলেক্ট হয়ে আছে এটাকে যদি আপনি সরাতে চান, খুবই সহজভাবে সরানো যায়। আউটসাইডে ক্লিক করলেও সরে যায়, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করলে, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি। এখন আপনি যদি কন্ট্রোল ডি ভুলে যান কোনো সমস্যা নাই, মেনু বার থেকে সিলেক্টে আসবেন, দেখছেন এখানে ডিসিলেক্ট লেখা আছে, সামনে কন্ট্রোল ডি লেখা আছে, এখানে চাপ দিবেন, শেষ, চলে গেছে এটা। এখন আপনি চাচ্ছেন একসাথে মাল্টিপল জায়গাকে মুভ করতে, লাইক কীভাবে? আপনি হচ্ছে এখানে একটা ক্লিক করছেন, তারপর আপনি এই যে মেনু বার থেকে এখানে ক্লিক করবেন, অথবা কিবোর্ড থেকে শিফট প্রেস করে ধরলেও হয়। আমি এখানে ক্লিক করলাম আপনাদের বোঝার স্বার্থে, এটাকে ধরলাম, এটাকে ধরলাম, এটাকে দেখেন সবগুলো সিলেক্ট হয়ে আছে। তাহলে আমি মুভ টুলে যাই, যাওয়ার পর সবটাকে একসাথে ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দিই, সবগুলো একসাথে চলে আসছে। সো এইটা হচ্ছে আপনার একসাথে যদি আপনি মাল্টিপল এলিমেন্ট কপি করতে চান এভাবে করতে পারবেন। ওকে, এখানে আরেকটা টুলস আছে, সেটা হচ্ছে আপনার ইলিপস টুল। এটা মূলত প্রায় সেমই, বাট এটা আউটপুট আসবে সার্কেলের মতো করে, ওটা আসলে স্কোয়ার, এটা আসবে সার্কেল, এটা আর কিছু না। সেম ড্র্যাগ করে এখানে ছেড়ে দেন, বাস ডান। তো এটা হচ্ছে আপনার মুভ টুলের অ্যাকচুয়াল ব্যবহারটা। এরপর আমরা চলে আসি এখান থেকে, নিচে দুটো টুলস আমি কখনো আহমদ ইউজ করিনি, এটা লাগেও না, ফাইন। তো এইগুলো আমার রেক্ট্যাঙ্গুলার আর ইলিপস টুলের ব্যবহার। এখন আমরা আসি সিলেক্ট, ব্রাশ টুল, লিসো টুল, পলিগন, এই টুলসগুলো। আচ্ছা, এটা কীভাবে কাজ করে সেটা আমরা যাই, এখানে আমরা একটা ছবি নিয়ে আসি। এখানে যে সমস্যাটা আপনারা পড়বেন, প্র্যাকটিস করার জন্য আপনারা ছবি পাবেন না। প্র্যাকটিস করার জন্য কোথায় ছবি পাওয়া যায় সেই সাইটটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি। আপনি ইন্টারনেটে চলে আসেন, ব্রাউজে, এখানে এসে গুগলে চলে আসেন, প্যাকজেল লেখেন, প্যাকজেলস। হ্যাঁ, প্যাকজেলে গেলে আপনি অসংখ্য কপিরাইট ফ্রি একদম প্রফেশনাল ছবি পেয়ে যাবেন, যেগুলো আপনি আপনার প্রিমিয়াম ডিজাইনও ইউজ করতে পারবেন, এমনকি প্র্যাকটিস করার জন্য ইউজ করতে পারবেন। এমনকি আপনি যদি ক্লায়েন্টের কাজ ইউজ করেন কোনো কপিরাইটের ঝামেলা থাকবে না। আপনি যদি গুগল থেকে ইউজ করেন সেখানে কিন্তু একটা কপিরাইটের ভয় থাকে, লাইক আপনি অন্য কারো ডিজাইন কপি করছেন কি না, কিন্তু এই আপনার এটাতে কিছু হবে না। তো আমি এখানে সার্চ করি ম্যান লিখে, এই যে দেখেন মানুষের ছবি চলে আসছে, কত সুন্দর হাসি। আচ্ছা, এটাকে আমি নিলাম, ডাউনলোড দেই, ডাউনলোড হয়ে গেছে। আমি ফটোশপে চলে আসি। আমরা কিন্তু জানি ফটোশপে কীভাবে ছবি ইম্পোর্ট করতে হয়, কিবোর্ড থেকে কন্ট্রোল ও, দেন এটা আর থাকবে কোথায়, ডাউনলোডে। এই ছবিটাকে ধরে কিবোর্ড থেকে এন্টার, অথবা এখান থেকে ওপেন, অথবা ইমেজটাতে ডাবল ক্লিক করলেও হয়ে যায়। ওকে, আমরা এখন তিন নম্বর যে টুলস, এখান থেকে আমরা সিলেক্ট ব্রাশ টুলটা একটু পরে ব্যবহার শিখতেছি। আমরা এখন শিখবো হচ্ছে লিসো টুল। লিসো টুলটা কী কাজ করে, সে হচ্ছে অ্যালো পাত্রায় সিলেক্ট করে, অ্যালো পাত্রায় সিলেক্ট করতে হেল্প করে, ঠিক আছে। আর এখানে আপনার হচ্ছে পলিগনটা কি করবে, সে বডির শেপ অনুযায়ী আপনাকে অবশ্যই জুম দিতে হবে। জুম দেওয়া হচ্ছে কন্ট্রোল ইকুয়াল কন্ট্রোল আন্ডারস্কোর, ওটা হচ্ছে শর্টকাট। আপনি যদি কিবোর্ড থেকে স্পেস দেখেন, আমি যদি এখানে নিচে আসতে চাই আমি আসতে পারবো না, আমি আসার জন্য একটা হেল্প নিতে হবে এই যে এটার। কিন্তু আমি যদি এই অবস্থা থেকে আসতে চাই, আমি জাস্ট কিবোর্ড থেকে স্পেস বাটন চাপ দিয়ে ধরবো, দেখবেন হ্যান্ড আইকন চলে আসছে। এবার আমি ড্র্যাগ করে নিচে চলে আসতে পারি, ঠিক আছে। এটা ভালো করে শিখবেন, দেন এটা ছেড়ে দিলে আবার আগের টুলসটা চলে আসে। তো এখানে আমি যদি এখানে যাই, কেটে কেটে পুরোটাকে আমি চাইলে এভাবে সিলেক্ট করতে পারি। তো মজার বিষয় হচ্ছে এখন আর এগুলো লাগে না, হ্যাঁ, কিন্তু আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি যে এটা আপনাদের খুব হেল্প হবে আর কি, শিখে রাখলে কোনো সমস্যা পড়বেন না, বা ওল্ড কোনো ভার্সন সফটওয়্যার ইউজ করলে আপনাদের জন্য ইজি হবে। তো এখানে যাই, সরি, এখানে আমরা এভাবে গিয়ে এটা সিলেক্ট করতে হবে, ছোটো ছোটো করে নিয়ে সিলেক্ট করবো এটাকে।
তো এগুলো এখন প্রয়োজন হয় না, বুঝছেন, আমরা এই কারণে এগুলো অতটা ডিপলি শিখাই না। ওকে, সিলেক্ট হয়ে গেছে। কন্ট্রোল মাইনাস দিয়ে আমি যদি এখান থেকে ডিলিট প্রেস করে একটা কমেন্ট আসবে, এটা কেন আসছে আমি আপনাকে ক্লিয়ার করে দেই। এটা এই কারণে আসছে, আমার এখানে লেয়ারটা লক করা, লেয়ারটা দেখেন, আমি যদি লেয়ারের তালার মধ্যে একটা চাপ মারি লকটা খুলে যাবে। এখন যদি আমি এখান থেকে ডিলিট প্রেস করি দেখুন এটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে, কারণ এখন আর লক নাই। লক থাকলে মূলত ওই জিনিসটা অটোমেটিক কাজ করে না। সো ওই সিলেক্ট কীভাবে কাটে তখন বলে দিয়েছিলাম না, কন্ট্রোল ডি প্রেস করলে চলে যাবে। তো এটা হচ্ছে আপনার পলিগন। আর ম্যাগনেটিক যেটা, সেটা হচ্ছে চুম্বকের মতো কাজ করবে। আপনি জাস্ট তার চারপাশে এইভাবে মাউসটা নিয়ে যাবেন, অটোমেটিক সে সিলেক্ট করে ফেলবে। সাবজেক্ট অবজেক্টে সে খুব আলাদাভাবে ডিফাইন করতে পারে, অ্যান্ড সে সেই অনুযায়ী সিলেক্ট করবে। আর এই টুলসের যে মেইন নিয়মটা, সেটা হচ্ছে আপনার এটা যেখান থেকে শুরু করে ওখানে আবার মেইন মাথা আসে অ্যাড করে দিতে হয়। এখান থেকে শুরু হয়েছে, এখানে আসে এটা অ্যাড হয়ে যাবে, জাস্ট ডিলিট দেন, ব্যাকগ্রাউন্ড চলে গেছে। তো এইভাবেও চাইলে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন, বাট এটা কোনো দরকার নাই, এটা জাস্ট শিখে রাখেন, যদি কোনো অন্য কোনো কাজে লাগাইতে পারেন। আমি মূলত এটা সাইবারে শিখছিলাম, এটা এখন কোনো প্রয়োজন হয় না আমাদের, কারণ এর চেয়ে আরও বেটার কোয়ালিটি আমরা এখন পেয়ে যাই। তো এটা মূলত ব্যাকগ্রাউন্ড রিমুভ কীভাবে করে সেটা আপনাদেরকে শিখালাম আর কি। তো আমি এটা আবার কন্ট্রোল জেড দিয়ে আনডু করে ফেলে সব কিছু, কন্ট্রোল ডি, ফাইন। এইবার আসেন অবজেক্ট সিলেকশন টুলস। আচ্ছা, এটা মূলত আমরা একটু আগে খুব মানে খুঁটি করে সবটাকে সিলেক্ট করছিলাম না। এখন মজার একটা জিনিস দেখেন, আপনি যদি শুধু ড্রেসটাকে সিলেক্ট করতেছেন, একটা ক্লিক করেন, সে ড্রেসটাকে সিলেক্ট করে দেবে আলাদা করে, দেখেন ড্রেস সিলেক্ট হয়ে গেছে। আপনি তার চুলটাকে সিলেক্ট করতেছেন, চুলে ক্লিক করেন, সে আলাদা করে আপনার চুলটাকে সিলেক্ট করে দেবে। আপনি পুরো ছবিটাকে একসাথে সিলেক্ট করতে চাচ্ছেন, এইভাবে ড্র্যাগ করেন, সে আপনার পুরো ছবিটা সিলেক্ট করে দিবে। আপনি যদি লেয়ার থেকে একদম নিচে এসে এই যে ক্যামেরার মতো যে আইকনটা এখানে ক্লিক করেন, এটাকে মাস্ক, লেয়ার মাস্ক বলে, এখানে চাপ দেন, দেখবেন ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট হয়ে গেছে। অ্যান্ড আপনি যদি পিছনে কোনো কালার দিতে চান, স্মুথলি দিতে পারবেন। এখানে আসবেন সলিড কালার, অ্যান্ড এখান থেকে আপনি পছন্দ কালার নেন, ওকে দেন। কারণ আমরা জানি যে লেয়ারটা উপরে আসে তার 8 ফুট উপরে আসে, তাই এটা এরকম আসছে। আমি যদি লেয়ারটাকে ড্র্যাগ করে নিচে নিয়ে আসি আমার ছবির সামনে, দেন আমি চাইলে আবার এখান থেকে ডাবল ক্লিক করে এটার কালারটাও চেঞ্জ করতে পারবো। দেখছেন কত সহজ যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। তো এই হচ্ছে আর কি আমাদের অবজেক্ট সিলেকশন টুলসের ব্যবহার। আমি এটি আন্ডু করে দিলাম। দেন আরেকটা এখানে টুলস আছে, কুইক সিলেকশন টুলস। ওই কীভাবে কাজ করে, জাস্ট আপনি সাবজেক্টের গায়ে এইভাবে টান দিয়ে চলে আসবেন, সে অটোমেটিক সাবজেক্টকে সিলেক্ট করে নেবে। এটা মূলত CS6-এ ছিল, সেখান থেকে মূলত এটা ব্যবহার হয়। তখন আবার এই যে আপনার অবজেক্ট সিলেকশন টুলসটা ছিল না, অবজেক্ট সিলেকশন টুলসটা মূলত 2020 থেকে আমরা পাইছি, এর আগে এটা ছিল না। তো এখানে আমরা যাই ক্লিক করি, দেখেন ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে স্মুথলি, সিম্পল কাজ একই, সব কিছু একই। আর ম্যাজিক ওয়ান্ড যেটা, উনি হচ্ছে সিমিলার কালারকে সিলেক্ট করে ফেলে। এখানে ক্লিক করছেন, সব সিমিলার কালার সে সিলেক্ট করে ফেলবে। তবে এটা কন্ট্রোল হয় টলারেন্স থেকে, মেনুবার থেকে টলারেন্স যত বেশি হবে সে সিলেক্টের পরিমাণ তত বেশি হবে, টলারেন্স যত কম হবে সিলেক্টের পরিমাণ তত কম হবে। বুঝতে পারছেন? তো এইটার ব্যবহারটা অতটা ফটোশপে এখন গুরুত্বপূর্ণ না, ইলাস্ট্রেটরটা ভালো ব্যবহার এখনও আছে। তবে কন্ট্রোল ডি প্রেস করলে এটা চলে যাবে। এরপর আমরা আসি ক্রপ টুল। সাপোজ আপনি এই ছবিটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন, আমি তো আপনাকে দেখালাম কীভাবে কালারটা চেঞ্জ করতে হয়। তো আপনি হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন, এখন আপনি এই ছবিটাকে পাসপোর্ট আকারে তৈরি করা লাগবে। খুবই সিম্পল ভাই, আপনি এখানে চলে আসেন, হ্যাঁ এখানে আসেন ক্রপ টুল, আসার পর আপনি এখানে আসতে হবে। এখন এখানে আপনি ধরবেন WH রেজুলেশন, এখানে ক্লিক করেন, এখানে পাশের ঘরে আসেন, এখানে কি লিখবেন, এখানে লিখবেন হচ্ছে বাংলাদেশে পাসপোর্ট আকারের ছবির যে সাইজ ওইটা। এখন আমি কেন বাংলাদেশ বলছি, বাংলাদেশের জন্য একটা সাইজ, US এর জন্য একটা সাইজ, UK এর জন্য একটা সাইজ, এক এক দেশের এক একটা সাইজ হয়। তো বাংলাদেশের যে সাইজ কমন সাইজ সেটা হচ্ছে 1.5 IN মানে ইঞ্চি, অ্যান্ড এই পাশে আসবে 1.9 IN, অ্যান্ড এখানে হবে 300 রেজুলেশন। দেন আপনি এখান থেকে যেই সাইজটা ধরবেন ওই সাইজটা মানে যতটুকু ধরবেন অতটুকুর মধ্যে ওই সাইজটা বসে যাবে।
এখান থেকে আমি যদি চেক মার্কে ক্লিক করি, এটা দেখবেন ছোট হয়ে গেছে। ছোট হয়েছে মূলত কি হয়েছে, এটা আপনার পাসপোর্ট আকারে তৈরি হয়ে গেছে। এখন আপনার ক্লায়েন্ট বলছে বা আমি আপনাকে বললাম যে এটাকে 20 কপি মানে 20 কপি এটা করা লাগবে। এখন একটা ছবিকে আমরা কিভাবে 20 কপি করব, বা আমরা মাঝে মধ্যে দোকানে গিয়ে বলি ভাই আমাকে 4 কপি ছবি দেন, এই কাজটা আপনি কিভাবে করবেন? খুবই সিম্পল। আপনি জাস্ট এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল এন্ড প্রেস করে একটা ব্ল্যাঙ্ক পেজ নেবেন, এন্ড প্রেস করে প্রিন্টে আসবেন, আসার পর এখান থেকে A4 এ আসবেন, যদি না থাকে অল প্রিসেটে ক্লিক করলে নিচে A4 পেয়ে যাবেন। হ্যাঁ, দেন ক্রিয়েটে ক্লিক করুন, বাস শেষ। এখান থেকে দেখেন প্রুফ আইকনটা চলে আসছে। সো আপনি জাস্ট এখান থেকে টুলস বার থেকে মুভ টুলে চলে যাবেন, মানে কোথায় ক্লিক করার দরকার নেই, করলে পেজটা কেটে যাবে। আপনি জাস্ট টুলসটা চেঞ্জ করে ফেলবেন। এখানে যান, মুভ টুলে আসছেন, আমরা জানি মুভ টুল দিয়ে মুভ করে ড্র্যাগ করব, এখানে এই সাদা অংশতে আসলে ছেড়ে দিব, ড্রপ। দেখছেন এটা চলে আসছে এখানে। তো পাসপোর্ট আকারের ছবি কিন্তু সাইজ এরকমই হয়, আপনারা যখন প্রিন্ট করেন তখন দেখবেন। এখন আমার এটা কি করা লাগবে, আমার এটা 20 কপি করা লাগবে। খুবই সিম্পল, আমি কিবোর্ড থেকে অল্টার প্রেস করব, অল্টার প্রেস করে মাউসের লেফটে ধরবো, ধরে সামনের দিকে নিয়ে যাব। দেখেন 1 কপি হয়ে গেছে। আবার মাউসটা ছাড়বো, কিবোর্ডে ছাড়বো, আবার আগে কিবোর্ড ধরবো, পরে মাউস ধরে আবার সামনের দিকে নিয়ে যাব। একটু দেখছেন আঁকা বাঁকা হচ্ছে, আঁকা বাঁকা হলে সাথে সাথে শিফট ধরে ফেলবেন, মানে অল্টা ধরার পাশাপাশি শিফটটা ধরে রাখবেন, তাহলে আঁকা বাঁকা হবে না। দেন সেম আবার এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে যান। তাহলে আমার এখানে 4 কপি ছবি হয়েছে। এখন 4 কপি যেহেতু হয়েছে 20 কপি হবে। আমি এখন কি করব, 4টাকে একসাথে কপি করব। খুবই সিম্পল, এইভাবে ধরেন 4টাকে একসাথে ধরে অল্টা প্রেস করে শিফট প্রেস করে নিচে নিয়ে আসেন। শেষ, সিম্পল। তো এইভাবে আপনি একটা ছবিকে 20টা কপি করতে বেশি টাইম লাগবে না, বা এইভাবে আপনি কাজ করবেন। আশা করি এই মজার একটা জিনিস আপনি শিখে ফেলছেন। এখন থেকে আপনার আর ছবি প্রিন্ট করার জন্য বা তৈরি করার জন্য দোকানে যাওয়া লাগবে না, আপনারটা আপনি নিজেই পারবেন। ওকে, তো এই গেল আমার ক্রপ টুলের ব্যবহার। শুধু যে মাত্র ক্রপ টুল দিয়ে পাসপোর্ট আকারে ছবি বানান যে সেটা এমন না। 3R 4R বা আমরা গভর্নমেন্ট জবের জন্য যে অ্যাপ্লাই করি যত ছবি সাইজ অ্যান্ড রিসাইজ করা লাগে সব কিছু হয় আপনার এই ক্রপ টুল দিয়ে। ওকে, এখন আমরা দেখব ক্রপ টুলের পরে যেটা পার্সপেক্টিভ ক্রপ টুল, ওটার ব্যবহারটা। পার্সপেক্টিভ ক্রপ টুল অ্যাকচুয়ালি কি? এইটা মূলত আপনারা যদি কোনো ছবি বাঁকা থাকে, যেমন আমার এখানে এই ডিজাইনটাকে শুধু আমাকে ক্লায়েন্ট বলছে যে তুমি এখান থেকে যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটুকুকে আমাকে আলাদা করে বের করে দাও, আউটে যে ছবি সিনগুলো আছে এগুলো আমার লাগবে না। মেইন কথা যদি বলি, ক্লায়েন্টের শুধু এখানে যে ডিজাইন আছে সেটা লাগবে। তো এটা আমি কিভাবে এখান থেকে আউট করব? খুবই সিম্পল। আমার যদি ছবিটা বাঁকাও থাকতো ওটা সোজা হয়ে যেত। আপনি এখান থেকে পার্সপেক্টিভ ক্রপ টুলে আসবেন। আপনার যদি বাঁকা ছবি হয় এটাও সোজা করা যায়, কোনো সমস্যা নেই। এখানে যাওয়ার পর এই পয়েন্টটাকে এখানে একটা ধরেন, দেন নিচে একটা ধরেন, দেন এখানে একটা ধরেন। তাই বাঁকা না, একটু ছোট করে নেই। এখন আমি যদি এখান থেকে টিক মার্ক অথবা কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দেই, দেখবেন আমার ডিজাইনটা সামনে চলে আসছে, শুধু ডিজাইনটা আসছে। তো এই যাবতীয় কাজগুলো করতে হবে আপনার পার্সপেক্টিভ ক্রপ টুল দিয়ে। ওকে, আশা করি এটা বুঝে গেছেন। ফাইন, এখন আমরা সাপোজ আপনি এই ছবির এখানে একটা নতুন ডিজাইন বসাবেন, আপনার একটা লগো বসাবেন। তো সেটা আপনি একটা ফ্রেমের মধ্যে বসাতে যাচ্ছেন, সেটার জন্য আপনাকে আসতে হবে ফ্রেম টুল। ফ্রেম টুল আসার পর আপনি ফ্রেমটা কেমন নেবেন, এখানে অনেকগুলো অ্যাঙ্গেল আছে, যেমন রেক্ট্যাঙ্গুলার আছে, তারপর আছে সার্কেল আছে, ট্রায়াঙ্গেল আছে, পলিগন আছে, স্টার আছে, আপনি যেটা নেন নেওয়ার পর আপনি আমি এখান থেকে এইটাকে ধরলাম, দেখেন একটা প্রাণীর ছবি চলে আসছে। মূলত এটা এখান থেকে যে প্রাণীটাকে ধরবো সেই প্রাণীটা এখানে চলে আসে। এরপর আমি যদি এখানে যাই, এখানে এটাকে ধরলাম, দেখেন এর ভিতরে এখন আমি যদি কোনো ডিজাইন অ্যাড করে দেই, আমি এখান থেকে এই ডিজাইনটাকে মুভ করে এখানে নিয়ে যাই, একটু বড় করি, দেখেন এই ডিজাইনটা কিন্তু ওই ট্রায়াঙ্গেলটা আমার শেপটা যেমন ছিল ওই শেপের মধ্যে এটা বসে গেছে, দেখছেন? তো এই সব কাজ করতে হয় ফ্রেম টুলের থেকে। আশা করি বুঝে গেছেন।
ওকে, এটা হচ্ছে আই ড্রপার। আই ড্রপারটা মূলত কোন কাজে লাগবে? আই ড্রপার মূলত কোনো কালার পিক করতে লাগবে। সাপোজ আপনি এই ডিজাইনটাকে কপি করবেন। এখন এই ডিজাইনটা যদি আমি কপি করতে চাই, আমার এখানে কি কি সবার আগে কপি করা লাগবে? ফন্ট স্টাইল বা ফন্ট নেম আর হচ্ছে কালার। তো কালার আপনি এই ডিজাইন থেকে কিভাবে কপি করবেন? খুবই সিম্পল। আপনি হচ্ছে এখান থেকে যে নিচে যে কালার বক্সটা দেখছেন, এখানে ডাবল ক্লিক করেন, করে আপনারা যেমন এই যে এই কালারটা রেড কালারটা লাগবে, এখানে ক্লিক করেন, করার পর দেখবেন এখানে একটা সার্কেল চলে আসছে, এখানে একটা কোড চলে আসছে। এই কোডটাকে আপনি কপি করেন। হ্যাঁ, কপি করে আপনি এই পেজে আসেন। সাপোজ আমি এটা এই পেজে অ্যাপ্লাই করব। তো আমি এখান থেকে এখানে একটা শেপ নিলাম, একটা শেপ নিলাম এটুকু। নেওয়ার পর আমি এখান থেকে সলিড কালারে যাই, তো আমি ওই কালারটাই বসাবো। ঠিক আছে, ধরুন এইখানে এই কালার আছে, আমি জাস্ট যে কোডটা কপি করছি এই কোডটাকে এখানে সিলেক্ট করে মাউস রাইটে ক্লিক করে পেস্ট করে দিব, জাস্ট ওকে করে দিব, সেম ওই কালারটা এখানে চলে আসবে। তো এইভাবে আপনি যে কোনো ডিজাইন থেকে কালার পিক করতে পারবেন। সো এটা আপনাকে হেল্প করতেছে কে? আপনার হচ্ছে আই ড্রপার টুল। সো এটা একটু প্র্যাকটিস করবেন, তাহলে হয়ে যাবে। আশা করি এটা আপনারা বুঝে গেছেন। এরপর আমি যদি একটু কথা বলি আপনার হচ্ছে স্পট হেলিং, রিমুভ এগুলো নিয়ে। তো এটার জন্য আমার কিছু ছবি লাগবে, আমি কিছু ছবি ডাউনলোড করে নিচ্ছি। ওকে, আমরা এখন যে টুলসের কাজটা দেখব, এটার নাম হচ্ছে স্পট হেলিং ব্রাশ টুল বা হেলিং ব্রাশ টুল বলা হয় এটাকে। এটা অ্যাকচুয়ালি কোন পারপাস ইউজ হয় সেটা ক্লিয়ার করে দেই। স্পট হেলিং ব্রাশ টুলে যদি আপনি আসেন, এটা মূলত আপনার এই ছবির মধ্যে যে পিম্পলগুলো দেখতেছেন না, বা একনি বা দাগ যেটাই বলেন, এটা শুধু মানুষের ছবি না, যেগুলো প্রোডাক্টের উপরও বিভিন্ন আনওয়ান্টেড নয়েজ অথবা অবজেক্ট থাকে, এগুলো রিমুভ করার জন্য আপনি এই টুলসটা ইউজ করতে পারেন। এই কাজকে বলা হয় ফটো রিটাচ। তো আপনি এখান থেকে স্পট হেলিং ব্রাশ টুলসে আসবেন, আসার পর জাস্ট এই দাগে ক্লিক করবেন, দাগটা দেখবেন মুছে গেছে, এখানে দাগই ছিল না। সেম এটা যত ছোট করে ইউজ করবেন তত আউটপুট ভালো আসে। ওকে, দেখছেন, সিম্পল। তো এইটা হচ্ছে আপনার স্পট হেলিং ব্রাশ টুল। এরপর রিমুভ টুল যেটা একদম রিমুভ করে ফেলে, যেমন আপনি এইভাবে ধরছেন সেটা রিমুভ করে ফেলবে। রিমুভ এরিয়া, এটা মূলত আপনার অবজেক্ট রিমুভের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইউজ হয়। লাইক কিভাবে আমি একটা ছবি নিচ্ছি, ওকে। আমরা এখন জানবো রিমুভ টুলের ব্যবহারটা। যেমন ক্লায়েন্ট আপনাকে বলছে এখানে যে গাড়িগুলো দেখা যাচ্ছে, আমি এই গাড়িগুলোকে এখানে রাখতে চাচ্ছি না, আমি চাচ্ছি এটা নিট অ্যান্ড ক্লিন থাকবে। সো এই কাজটা আপনি কিভাবে করবেন? আপনি এখান থেকে রিমুভ টুলে আসবেন, আসে জাস্ট গাড়ির উপরে এইভাবে একটা টান দিবেন, ড্র্যাগ করবেন আর কি, জিনিসটাকে বলে। প্রত্যেকটা গাড়ির উপরে ড্র্যাগ করে ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার পর আপনি দেখেন গাড়িটা চলে গেছে। আপনি নিচে আসেন, এই গাড়িটাকে ধরেন, চলে গেছে। এটা এখানে গাড়ি আছে, কোনো তারা চিহ্নই রাখতেছে না। তো এই কাজকে বলা হয় আপনার আনওয়ান্টেড নয়েজ অথবা অবজেক্ট রিমুভ। দেখেন একদম স্মুথলি মিশে গেছে, এখানে যে কটা গাড়ি ছিল কোনো প্রুফ আছে নাই। তো এই কাজগুলো করবো আমরা রিমুভ টুলসের সাহায্যে। এখানে যেটা হেলিং ব্রাশ, যেটা যেমন আমি হচ্ছে ধরেন এখানে এই দাগটা রিমুভ করব। তো এটা নিয়ম হচ্ছে যেখানে ভালো জায়গা, হ্যাঁ, ওই জায়গাটাকে অল্টা প্রেস করে সিলেক্ট করে দিতে হয়, আর যে জায়গাটা রিমুভ করবেন ওইখানে সে ক্লিক করতে হয়। তাহলে সে কী করে ভালো জায়গাটার মতো করে খারাপ জায়গাটাকে একদম ক্লিন করে দেয়। সো আমি এখানে যাই, এটা হচ্ছে ভালো জায়গা, অল্টা ক্লিক করে ধরলাম, ধরে এখানে এসে ক্লিক করব। তো এটা খুব ওল্ড হয়ে গেছে মেথডটা, এটা এখন আমরা ইউজ করি না। তো এটা হচ্ছে হেলিং ব্রাশের ব্যবহার। প্যাচ টুল, এটা হচ্ছে সেলাই করে, সেলাইয়ের মতো করে কাজ করে। সাপোজ আপনি এটাকে এইভাবে ধরছেন, এখানে নিয়ে ছেড়ে দিয়েছেন, এটা ম্যাচ হয়ে গেছে। এটাকে ধরছেন, ছেড়ে দিয়েছেন, ম্যাচ হয়ে গেছে। এটাকে ধরছেন, ছেড়ে দিয়েছেন, ম্যাচ। এই কাজগুলো করতেছে প্যাচ টুল। আশা করি আপনারা বুঝে গেছেন। ওকে, তো এই হচ্ছে আমাদের প্যাচ টুলের ব্যবহার। এখন আমরা আসি আমাদের কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল। এই কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলের কাজটা কি? একটা কাজ হচ্ছে, সাপোজ এখানে যে গাড়িটা আছে এটাকে আপনি এখানে বসাইতে হবে। তো আপনি কি করবেন, এই গাড়িটাকে এইভাবে সিলেক্ট করবেন, করার পর ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দিবেন, রাস্তা ম্যাচ করে ছেড়ে দেন, দিয়ে এখান থেকে
এন্টার অথবা টিক চিহ্ন মার্কে ক্লিক করেন, তখন গাইড এখানে চলে আসছে, ওইখানেও কিন্তু ম্যাচ হয়ে গেছে জিনিসটা। এই কাজটা করে কে আপনার হচ্ছে কন্টেন্ট আওয়ার মুভ টুল। আর এখানে নিচে যেটা দেখতেছেন রেড আই, ওকে আমরা এখন দেখব রেড আই টুলের ব্যবহার। রেড আই টুলটা মূলত কি কাজ করে, আপনারা যখন রাতে ফটোগ্রাফি করেন বা ক্যামেরা দিয়ে ছবি তোলেন, দেখবেন চোখের ভিতরে একটা লাল রে পড়ে, এটাকে রিমুভ করার জন্য ইউজ করবেন রেড আই টুল। আপনি রেড আই টুলে গিয়ে এইভাবে জাস্ট ড্র্যাগ করবেন, সে আস্তে আস্তে এই দাগটাকে রিমুভ করে ফেলবে। যে দেখেন একদম অ্যাকচুয়াল যে আইসটা থাকার কথা সেটাই চলে আসবে এখানে আস্তে আস্তে, পুরো রেড শেড সব সে রিমুভ করে দিবে। সেম এই পাশেও। তো এটা হচ্ছে রেড আই টুলের ব্যবহার। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। তো এই হচ্ছে আমাদের রেড আই টুলের প্রয়োগ। ক্লিয়ার? তাহলে আমরা আমাদের এই টুলসগুলো ক্লিয়ার। এখন আমরা আসবো ব্রাশ টুল। আচ্ছা, ব্রাশ টুলের ব্যবহারটা অনেক বড়, অনেক বিস্তার। ব্রাশ টুলে আমাদের সামনে অনেক ক্লাস আসবে, আমি এখন আপনাদেরকে জাস্ট হালকা করে পরিচয় করে দিই ব্যাপারটা। ব্রাশ টুল কী কাজ করে, এখানে বিভিন্ন ব্রাশ আছে, লাইক আপনি এখানে আসলেন, তো আপনি এখানে একটা কালার অ্যাপ্লাই করতে চাচ্ছেন, ব্রাশ টুল দেখেন একটা কালার চলে আসছে। প্রশ্ন হচ্ছে কালারটা কোথা থেকে আসে, এটা মূলত এইখানে যে কালারটা থাকে সে ওই কালারটাকে এখানে আউটপুট হিসেবে দেখায়। দেখেন রেড, আমি যে এটা এখন এইভাবে কেন আসে, অন্যভাবে কেন আসে না, এটা এই স্টাইলটা কোথা থেকে আসে, এটা আসে মেনু বার থেকে, এখান থেকে। এই যে এখানে আপনি যে স্টাইলটা ধরবেন সে ওই স্টাইলটা এখানে দিবে। লাইক আমি এখান থেকে এটাকে ধরলাম, ধরে এটা সাইজটা বড় করে দিলাম, এখান থেকে অনেক মোটা হয়ে আসবে জিনিসটা। সো এটা হচ্ছে ব্রাশ টুলের ব্যবহার। ব্রাশ টুল দিয়ে শুধুমাত্র আঁকাউকি করা যায় না, এটা দিয়ে ইফেক্ট তৈরি করা যায়, রিটাচ তৈরি, অনেক কিছু তৈরি করা যায়। আমি আপনাদেরকে ছোট্ট একটা ইফেক্ট তৈরি করে দেখাই এখন। সাপোজ আপনি তার চোখের মধ্যে একটা সূর্যের একটা মানে একটা লাইট আপনি তৈরি করবেন। সো জিনিসটা কীভাবে করবেন, এখান থেকে আপনি আসেন, ব্রাশ টুল, এখানে যান, ওকে, এখানে একটা ক্লিক করেন, একটা রে আসছে, আপনি হচ্ছে এটাকে ছোট করেন, মাঝখানে একটা নেন, ওকে। এরপর এটাকে ধরে আপনি শিফট প্রেস করে এভাবে ছোট করে ফেলেন, দেন আপনি এই লেয়ারটাকে দুইটা করেন, এখানে এসে এই যে প্লাসটা আপনি নিয়ে ছেড়ে দেন, দুইটা হয়ে গেছে। এটাকে এভাবে রাউন্ড করেন, হলো। দেন আমরা এটা উপরে আরেকটা এক্সট্রা লেয়ার নিব, নিয়ে আমরা হচ্ছে এখান থেকে ফুল হোয়াইট কালারটা নিব, ব্রাশ টুলে যাব, যাওয়ার পর এটা বড় করে নেব, ফাইন। দেন তিনটা লেয়ারকে একসাথে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল ই প্রেস করে মার্চ করে নেব। দেন আমরা নর্মাল থেকে এটাকে ফিল্টার করব, ওকে। দেন কন্ট্রোল মাইনাস দিই, দেখেন এটা একটা সূর্যের ছোট একটা রোস্টের মতো পড়তেছে না, ইফেক্ট রিফ্লেকশন, ওকে। এটা যেখানে বসে দেন বসে যাবে। সো আপনি যে কোনো কালার এভাবে লাইট ইফেক্ট তৈরি করতে পারবেন। এছাড়াও আপনি যদি সান ইফেক্ট তৈরি করতেছেন, খুবই সিম্পল এটার সাহায্যে। আপনি জাস্ট এক্সট্রা একটা লেয়ার নেবেন, আর এখান থেকে কালার প্যালেট বক্সে আসবেন, সান ইফেক্ট এই কালারটা নেবেন, ব্রাশ টুলে যান, ক্লিক করেন, মুভ টুলে আসেন, এটাকে বড় করেন, দেন আপনি কিবোর্ড থেকে এন্টার প্রেস করে নর্মালে আসেন, এখান থেকে স্ক্রিন করে দেন, দেখেন সূর্যের মধ্যে একটা রশ্মি চলে আসছে না। সো এইভাবে অনেক সুন্দর সুন্দর ইফেক্ট এটা দিয়ে করা যায়। তো আমি এটুকু জাস্ট আপনাকে দেখাই দিলাম। এছাড়াও আপনি যদি ব্রাশ তৈরি করতে চান তৈরি করতে পারবেন, ব্রাশ ডাউনলোড করতে চাইলে করতে পারবেন। কোথা থেকে করবেন সেটা আমি দেখা দিচ্ছি একটু হালকা করে। আপনি অনলাইনে আসবেন, ওকে, গুগলে এসে সার্চ দেন
ব্রাশ ফর ফটোশপ। দেন এখান থেকে আপনি এই যে অনেক সাইড আছে এগুলোতে চলে যাবেন। এখান থেকে আপনি যেটা লাগে আপনি এটা লাগবে ক্লোজে ক্লিক করেন, ফ্রি ডাউনলোড। ওকে, ডাউনলোড হচ্ছে, কয়েক সেকেন্ড টাইম লাগবে। ওকে, এখানে আপনি এই ফাইলটার এখানে ক্লিক করেন, ডাবল ক্লিক করেন। এই অবস্থা থেকে আপনাকে যে কাজটা করতে হবে, ফ্রি লাইটিং এটাতে ডাবল ক্লিক করতে হবে। এটাতে ডাবল ক্লিক করলে যদি ফটোশপ ওপেন হয়ে যায় বুঝবেন এটা সাথে সাথে ওখানে ইম্পোর্ট হয়ে গেছে। ডাবল ক্লিক করেন, ফটোশপ ওপেন হয়েছে, তার মানে ইম্পোর্ট হয়েছে। এটা পাবো কোথায়? যেখানে যাবেন একদম সবার নিচে দেখছেন ফ্রি লাইট ইফেক্ট, এখানে আসেন, দেন এখানে ধরেন। এখন আপনি এখানে যদি একটা এক্সট্রা লেয়ার নিয়ে একটা ক্লিক করেন, দেখছেন একটা ইফেক্ট চলে আসছে, লাইটিং ইফেক্ট চলে আসছে। লাইক আমি এখান থেকে সাইন কালার একটা ইফেক্ট নেই, দেখেন। দেন আমি যদি এখান থেকে একটা ফিল্টার করি, ব্ল্যান্ড করি, এটা তার পেজের সাথে ম্যাচ হচ্ছে, দেখছেন। তো এইভাবে বিভিন্ন ইফেক্ট আমরা চাইলে ইউজ করতে পারি, বা আমরা যে বিভিন্ন মুভির পোস্টার বা বিভিন্ন জায়গায় দেখি না বিভিন্ন ইফেক্ট ইউজ করে, তার এইভাবে জিনিসগুলো ইউজ করে। সো এটা আপনাকে আরও প্রফেশনালি আমরা সামনে আস্তে আস্তে শেখাবো, এখন জাস্ট বেসিক আইডিয়া দিয়ে দিয়েছি। আর আপনি যদি ব্রাশ তৈরি করতে চান সেটা কীভাবে তৈরি করবেন, লাইক আপনি এখান থেকে এই মানুষটার একটা ব্রাশ তৈরি করবেন। তা খুবই সিম্পল, আপনি এই মানুষটা এই অবস্থায় থাকবে, এডিটে আসবেন, আসার পর ডিফাইন ব্রাশ প্রিসেট, এখানে যান, এই দেখেন এটা চলে আসছে। এতে আপনার নাম লেখেন, বাস। এখন এই লোকের ব্রাশ অটোমেটিক এখানে জেনারেট হয়ে যাবে। আমি যদি এখানে যাই অ্যান্ড জুম আউট করি, এটাকে সেকেন্ড ব্র্যাকেট সাথে ছোট করি, তো আমার এখানে যে কালারটা থাকবে সেই কালার আউটপুট এখানে দিবে, দেখছেন। আমি এখানে হোয়াইট কালার নিলাম, একটা মানুষের শেপে ব্রাশ তৈরি হয়ে গেছে। তো এইভাবে আপনিও চাইলে ব্রাশ তৈরি করতে পারেন, বাট আমাদের ব্রাশগুলো এখন এতটা প্রফেশনাল হয় না। পেন্সিল যেটা, পেন্সিল টুল যেটা, এটার মধ্যে পেন্সিল মতো আউটপুট দেয় আর কিছুই না। এটা যারা আপনি যদি গ্রাফিক্স ট্যাব ইউজ করেন এটা দিয়ে বিভিন্ন স্কেচের কাজ করতে পারবেন। আর কালার রিপ্লেসমেন্ট হচ্ছে কালারটা চেঞ্জ করে বা কালার সুইচ করে। সাপোজ আপনি হচ্ছে এইটা কালার চেঞ্জ করতে চাচ্ছেন, তাহলে আপনাকে এখানে একটা কালার ধরতে হবে যে আমি এটা ব্লু কালার করব, ফাইন। আপনি এখান থেকে সেকেন্ড ব্র্যাকেটের সাহায্যটাকে বড় করেন, প্লাসের নিচে যে কালারগুলো পড়বে সেই কালারটা চেঞ্জ করে ফেলবে, দেখেন ব্লু হয়ে গেছে, দেখছেন। সো আপনি যদি এটা পার্পল বা পিঙ্ক কালারও দেন সেটা পিঙ্ক হয়ে যাবে। তো এইটাই হচ্ছে আর কি আপনার কালার রিপ্লেসমেন্ট, সে কালারটাকে রিপ্লেক্স করে দেয়, সহজ ভাষা হচ্ছে এটা। এরপর আমরা আসি মিক্স ব্রাশ টুল, খুব জোস একটা টুল, সেটা দিয়ে ভালো ভালো ফানি জিনিস বানানো যায়। আমি আপনাকে একটু দেখাই। সাপোজ আপনি এখানে এটাকে ধরলেন, ধরার পর এখান থেকে মেইন অপশন বার থেকে এখান থেকে ড্রে হ্যাভি লোডে ক্লিক করবেন, ড্রে হ্যাভি লোড। ওকে, করার পর আপনি এখান থেকে অল্টার প্রেস করে এখানে ধরবেন। হ্যাঁ, এখান থেকে আপনাকে নিতে হবে হার্ড রাউন্ড ব্রাশগুলো, হার্ড রাউন্ড ব্রাশ। ওকে, দেন আপনি এখান থেকে যদি এভাবে ড্র্যাগ করেন, দেখেন কত সুন্দর একটা 3D রিফ্লেক্ট তৈরি হচ্ছে, সাপের মতো মনে হচ্ছে না? তো এই জিনিসগুলো আপনি এটা থ্রুতে করতে পারবেন, মনে হচ্ছে একটা সাপ। এছাড়াও লাইক আমি আপনাকে একটা মজার জিনিস দেখাই, যেমন এখানে এই ছবিটা, তো আমি এই ছবিটা যিনি বুঝাচ্ছে ওনার হেডটাকে অল্টার প্রেস করে কপি করলাম, করে আমি এটাকে এইভাবে নিয়ে আসলাম, টুক 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 টুক, দেখেন এখানে চলে আসছে এটা। তো এইরকম মজার মজার ইফেক্ট এটা দিয়ে বানানো যায়। এছাড়াও এটা আসলে কোথায় ইউজ করা হয় সেটা আপনাদেরকে এবার একটু দেখাই। আপনি যদি বিভিন্ন ব্যাকগ্রাউন্ড ডিজাইন করতে চান তখন এটা ইউজ করতে পারেন, লাইক গ্রেডিয়েন্ট নেবেন একটা ব্যাকগ্রাউন্ড, এখন আপনি এটাকে মার্জ করে ফেলেন, দেন অ্যাপ্লাই।
ওকে, এখন আপনি অল্টার প্রেস করে এখান থেকে একটাকে ধরলেন, ধরে আপনি এইভাবে ড্র্যাগ করেন, দেখেন একটা কেমন একটা ডিজাইনের রিফ্লেকশন আসতেছে না, একটা প্রিমিয়াম লুক চলে আসতেছে। তো এরকম প্রিমিয়াম কোয়ালিটির যে ব্যাকগ্রাউন্ড এগুলোর ডিজাইন করতে এইসব ব্রাশ ইউজ করা হয়, অনেক ক্ষেত্রে এটা কাজে লাগে আপনাদের। তো এই হচ্ছে আমাদের ব্রাশ টুলের ব্যবহার। এরপর আমরা আসি ক্লোন স্ট্যাম্প টুল। ক্লোন মানে কি, যে কোনো জিনিস একটা ডুপ্লিকেট তৈরি করা বা কপি করা। সো আপনি এটা কিভাবে কাজ করেন, আপনি এখান থেকে ক্লোন টুল, যদি রাস্তাটাকে আপনি এখানে একটা রাস্তা তৈরি করতে চান, জাস্ট রাস্তার উপরে গিয়ে ক্লোন চাপ দিবেন, দেন কোন জায়গা থেকে তৈরি করবেন সেখান থেকে আপনি ড্র করা শুরু করেন, তৈরি হয়ে যাবে। দেখছেন, এটা হচ্ছে ক্লোন। ক্লোন একটা মজা আছে, লাইক আপনি এই রাস্তাটাকে এই পাশে নেবেন, হ্যাঁ, তখন দেখবেন এইভাবে ঘুরে, আপনি চাচ্ছেন না এটা উল্টো ঘুরে যাবে, তখন আপনাকে আসতে হবে উইন্ডো, এখান থেকে ক্লোন সোর্স, এখান থেকে জাস্ট এটাকে রিফ্লেক্ট করে দিতে হবে। দেন আপনি যদি অল্টা প্রেস করে এখানে আসেন অ্যান্ড এখান থেকে শুরু করেন যে ভাই আমি তোমাকে এইভাবে ইয়ে করবো, তখন দেখবেন রাস্তাটা মানে যেটা আছে তার রিফ্লেকশন তৈরি হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল। আর এটা হচ্ছে প্যাটেন্ট। প্যাটেন্ট মূলত হচ্ছে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড ডিজাইনের কাজে লাগে, এছাড়াও যারা হচ্ছে মার্চেন্ডাইজ, যারা ফ্যাশন ডিজাইনের কাজ করে তাদের অনেক বেশি কাজে লাগে, মানে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে অনেক বেশি প্রয়োজন হয়, কারণ বিভিন্ন ড্রেসের প্যাটার্ন তৈরি করতে হয় এটার সাহায্যে। ফটোশপ দিয়ে করা যায়, ইলাস্ট্রেটর দিয়ে করা যায়। তো আমরা এখানে যে প্যাটার্নগুলো পাচ্ছি, এখানে যাওয়ার পর এখানে দেখেন বিভিন্ন ব্যাকগ্রাউন্ড প্যাটার্ন আমরা পাচ্ছি, এটাকে ধরবো, এখানে জাস্ট আমরা ড্র্যাগ করবো, এটা এখানে চলে আসবে, সেকেন্ড ব্র্যাকেটে ক্লিক করলে ব্রাশটা বড় হয়ে যায়, দেখেন এটা পুরো ডিজাইনটা আমার মুছে গেছে, দেখছেন। তো এটা হচ্ছে প্যাটার্ন। আরও মজার জিনিস হচ্ছে, আপনি যদি লেয়ারে আসেন, এখান থেকে প্যাটার্নে ক্লিক করেন, আপনার প্যাটার্নগুলো ডিরেক্ট এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। অ্যান্ড আপনি চাইলে এটাকে স্কেল আপ করতে পারবেন, ছোট করতে পারবেন, বড় করতে পারবেন, অ্যাঙ্গেল ঘুরাতে পারবেন, জাস্ট ওকে ক্লিক করলে হয়ে গেছে। তো এটা হচ্ছে আপনার প্যাটার্ন টুলসের ব্যবহার, আশা করি বুঝে গেছেন। ওকে, এরপর আমরা আসি হিস্টোরি ব্রাশ টুল। হিস্টোরি ব্রাশ টুল হচ্ছে আপনার এই, যেমন আমার এই পেজটা যখন আমি নিয়েছিলাম, এটা হচ্ছে পূর্বে যে অবস্থান, মানে ডাউনলোড অবস্থানে যেমনটা ছিল ওই অবস্থানে আমি যদি ব্যাক নিতে চাই, তাহলে আমি হচ্ছে এখান থেকে হিস্টোরি ব্রাশ টুলে ধরবো, দেখেন একদম যে ছবিটা আমি ইম্পোর্ট করছিলাম সেম ওরকম হয়ে গেছে না। আর আর্টিস্ট হচ্ছে ছবিটাকে জলছাপের মতো তৈরি করে ফেলবে। আপনার এখানে এটা যত বড় হবে তত বেশি এটা ব্লার হয়ে যাবে, জলছাপ হয়ে যাবে। আর এটা যত ছোট হবে আউটপুটটা তত স্পষ্ট হবে। আরো ছোট করি, দেখেন আগে রাস্তা বোঝা যেত না, এখন বোঝা যাচ্ছে কিছুটা। আরো ছোট করি, তো এভাবে আপনি যত ছোট করবেন এটা ছোট আর ক্লিন হইতে থাকবে। এটা হচ্ছে আপনার হিস্টোরি ব্রাশ আর্টিস্টের ব্রাশ টুলের অ্যাকচুয়াল ব্যবহার। আমি যদি এখন হিস্টোরি ব্রাশ টুলে যাই, তাকে এভাবে ক্লিন করে সে ক্লিন হয়ে যাবে, শেষ, সিম্পল। তো এটাই হচ্ছে আমাদের আর্টিস্টের ব্রাশ টুলের ব্যবহার। ওকে, যেমন এই ছবিটা আমরা এখন শিখবো হচ্ছে ইরেজ। ইরেজ মানে কি আমরা ভালো করে বুঝি, রাবার, বা যেটা আমরা ছোটবেলায় পেন্সিল দিয়ে লিখে মুছে ফেলতাম ওটাকে ইরেজ বলে। তো এখানেও ইরেজের দিয়ে মোছামুছির কাজই করে। যেমন আমি হচ্ছে ছবিটাকে একদম ডিলিট করে ফেলবো, ডিলিট হয়ে গেছে। এটা হচ্ছে প্রথম যে ইরেজ টুল ওটার ব্যবহার, যেটা আমি পিছনে যে বারবার যাই, এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল জেড। এরপর আপনি ব্যাকগ্রাউন্ড ইরেজ, এটা তাহলে আবার কি, এটা হচ্ছে মূলত দেখেন আমি প্রথম যখন ইরেজ নিয়েছিলাম ভিতরে প্লাস আইকনটা আসে না, এটাতে আসছে। এর মানেটা হচ্ছে সে প্লাস আইকন নিচে যে কালার পাবে সেই কালারকে ডিলিট করবে, অন্য কোনো কালারকে সে ডিলিটই করবে না। আপনাকে জাস্ট যে কাজটা করতে হবে, এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজার আসতে হবে আর এখান থেকে ডিসকন্টিনিউয়াসে ক্লিক করতে হবে, তাহলে সে ঠিকমতো কাজ করবে। দেখেন, বাট তার স্ক্রিন কালার যদি সিমিলার হয়, সেই স্ক্রিন কালারও কেটে ফেলবে। দেখেন আমি আবার দেখাচ্ছি, তো এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজের ব্যবহার।
আর ম্যাজিক ইরেজ যেটা, সেটাতে আপনি ক্লিক করলে পুরো সেম মানে সিমিলার যে কালারটা আছে, যে এটা যদি পুরো পেজ থাকে সে পুরো পেজকে এক ক্লিকে ডিলিট করে ফেলবে। দেখেন পুরো পেজটা এক ক্লিকে চলে গেছে, মানে জাস্ট আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি একটা ক্লিকে, আর কিছু না। বাট এইগুলো ইউজ করলে কাজটা এতটা প্রফেশনাল হয় না বর্তমানে এআই আসার পর যতটা প্রফেশনাল আমরা পাই। সো এগুলো আপনাদেরকে জাস্ট শেখানো আমাদের কর্তব্য, দায়িত্ব, তাই শেখাচ্ছি। বাট এগুলো আপনাদের অনেক কাজে লাগবে, বা অনেক ক্রিয়েটিভ কাজে এগুলো অনেক হেল্প করে আমাদেরকে। এরপর আসেন গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট মূলত হচ্ছে আপনি মাল্টিপল কালার ইউজ করতে পারবেন। লাইক আপনি এখানে টান দেন, দেখছেন গ্রেডিয়েন্ট হয়ে গেছে। তো এখানে আমি যখন গ্রেডিয়েন্টটা আসলাম ড্র্যাগ করলাম, এটা তৈরি হচ্ছে। প্রশ্ন হচ্ছে কোথা থেকে আসতেছে, কি আসতেছে, কিছুই তো আমি জানি না। এটা মূলত আসতেছে এখান থেকে আমি যদি এই কালারটাকে ধরি সে এই কালারটাকে অ্যাপ্লাই করবে, এই কালার ধরলে এই কালারকে অ্যাপ্লাই করবে, আমি যদি এইভাবে ধরি সে এইভাবে অ্যাপ্লাই করবে। এখান থেকে আমি চাইলে কালারটাকে আপডেটও করতে পারি, বা আমি চাইলে কালার স্টাইল চেঞ্জ করতে পারি। এই যে রিডায়াল আছে, হ্যাঁ অ্যাঙ্গেল আছে, অনেক কিছু আছে। তো আমি আপনাদের গ্রেডিয়েন্টটা এখান থেকে ইউজ করতে বলবো না, আমি বলবো আপনারা এখান থেকে জিনিসটা ইউজ করেন, যে গ্রেডিয়েন্ট। এখান থেকে অসংখ্য গ্রেডিয়েন্ট পাওয়া যায়। তো আপনি এখানে যে কালারগুলো আছে এর বাইরেও যদি নিজের পছন্দ মতো কালার ইউজ করতে চান, এখানে যাবেন, যা আপনি এখানে আসবেন, এখানে এসে আপনি কালারটা কাস্টমাইজ করতে পারবেন। ওকে দেন, শেষ। অ্যান্ড এখান থেকে আপনি স্টাইল চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আপনি অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আপনি স্কেলটা বড়সড় করতে পারবেন, আপনি রিভার্স করতে পারবেন। তো সব কাজই আপনি এখান থেকে ডিপলি কাস্টমাইজ করা যায়, ওখান থেকে এতটা ডিপলি করা যায় না। তো আমি অলরেডি এখান থেকে ইউজ করা প্রেফার করি সবাইকে। বাট যখন মাস্কিংয়ের কাজ করব তখন টুলস থেকে আমরা ইউজ করবো এটা। আচ্ছা, তো গ্রেডিয়েন্ট টুলের ক্ষেত্রে যে সমস্যা আপনারা পড়বেন, আপনাদের গ্রেডিয়েন্টটা সুন্দর হবে না যখন আপনারা কাস্টম করতে যাবেন। এটা সমাধানটা হচ্ছে সিম্পল। এখানে আসবেন, আসার পর আপনি গুগলে সার্চ করবেন ইউআই গ্রেডিয়েন্ট, আপনি একটা ওয়েবসাইট পেয়ে যাবেন। এখান থেকে আপনার পছন্দ মতো গ্রেডিয়েন্ট আপনি নিয়ে আপনি আপনার ডিজাইন করতে পারবেন। তো এখান থেকে দেখেন জাস্ট একটা কালার শো করতেছে, আপনি শো অল গ্রেডিয়েন্টে ক্লিক করেন, দেখেন লাইক আমি এই গ্রেডিয়েন্টটা নিব, এখানে যাব, এখানে এই যে পয়েন্টটা কোডে ক্লিক করলে কোডটা কপি হয়ে যায়। দেন এখানে আসি, গ্রেডিয়েন্ট একটাকে ধরি, কালার বক্সে ক্লিক করি, এখানে ক্লিক করে জাস্ট পেস্ট, একটা কোড আসছে। সেম মাঝখানটাকে ধরবো, এখানে আসবো, ফার্স্ট ওকে দিব, আবার এখানে আসবো, এখানে কপি করব, এখানে যাই, ডাবল ক্লিক করি, ফার্স্ট করব, ওকে দেন, বাস দেখেন সেম টু সেম ডিজাইন এখানে চলে আসছে। তো এইভাবে আমরা থার্ড পার্টি ওয়েবসাইট ইউজ করে আমরা আমাদের গ্রেডিয়েন্টটাকে আরও মানে গ্রেডিয়েন্ট যে আমাদের ডিজাইনগুলো আরও আপডেট করতে পারি। তো এটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট টুলসের ব্যবহার, আর কিছুই না। এবার আসলে ব্লার টুল। ব্লার টুল মূলত কী কাজ করে, সে হচ্ছে ছবিটাকে একদম ঘোলা করে ফেলে। যে ছবিটা আছে না, আগে আমি ছবিটাকে দুইটা করি, জুম দেই, দেখেন ছবিটা অনেকটা গোলা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আমি যখন এটাকে অন অফ করবো তখন আপনি পার্থক্য বুঝতে পারবেন, দেখছেন হালকা বোঝা যাচ্ছে। তো অনেক বেশি অ্যাপ্লাই করলে হয়ে যায়। আর এখান থেকে যখন আমি শার্পটা করবো তখন ছবিটা যে গোলা হয়েছে ওইখান থেকে সেটা আরও ক্লিয়ার হয়ে যাবে, ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে, মানে ব্লারটাকে সে কেটে ফেলে, শার্পনেস হাই করে ফেলে। আর এই নিচের যেটা, ওকে আমি এখান থেকে এটা সাইজটা ছোটো করে নিলাম। ওকে, নিচে যেটা আছে স্মার্জি টুল, এটা হচ্ছে ছবিটাকে ব্লারও করবে, জলছাপের মতো করে ফেলবে। দেখেন স্মুথ হয়ে যাচ্ছে স্ক্রিনটা পুরা।
মনে হচ্ছে কেউ যেন ডিজিটাল পেইন্ট করছে, মানে প্রিন্টিং করছে আর কি, এরকম লাগে। তো এটা নিয়ে অসংখ্য ভিডিও আমরা আগে ইউটিউবে পাই। আপনার হচ্ছে এটার জন্য আলাদা টুলসও থাকে, ওগুলা আপনি যদি বা ব্রাশ আছে ইউজ করেন আরও স্মুথ কাজ হয়ে যাবে এটা। তো এই হচ্ছে আর কি এটার কাজ, বাট এগুলা এতটা আমার এখন পর্যন্ত প্রয়োজন পড়েনি, জাস্ট আছে তাই শিখিয়ে দিলাম আপনাদেরকে। এরপর আমরা সেখানে ডোজ টুল কী করে, স্কিনকে আরও ফর্সা করে তোলে। লাইক আপনার যদি স্কিন হালকা ডিপ থাকে, সে একটা ক্লিয়ার একদম আরও লাইট করে দেবে। দেখাই একটু প্র্যাকটিক্যালি, এখানে দেখেন ফর্সা হয়ে গেছে না, একদম রিয়েলিস্টিকভাবে জিনিসটা ফর্সা হয়। আবার আপনার যদি মনে হচ্ছে কোথায় বেশি হয়ে গেছে, তখন আপনি এখান থেকে বার্ন টুলে আসবেন, এসে এটাকে একটু বড় করেন সেকেন্ড ব্র্যাকেটের সাহায্যে, দেন এখানে এটা ক্লিক করেন, এটা আবার কালো করে ফেলবে। অতিরিক্ত ইউজ করলে একদম মনে জন্য পড়া গেছে এমন একটা লুক চলে আসবে, ঠিক আছে। আর এই যেটা এটা হচ্ছে ফ্যাকাশে করে দেয়, ছবিটাকে একদম ফ্যাকাশে করে দিবে, দেখেন। তো এগুলো বিভিন্ন মুভির পোস্টার ডিজাইন করতে গেলেও কাজে লাগে, বা বিভিন্ন ম্যানিপুলেশনের কাজগুলো অনেক বেশি ইউজ হয়ে থাকে। তো এটা হচ্ছে আপনার ডোজ টুল, বার্ন টুলের ব্যবহার। ওকে, লাস্ট আমরা অল্প কয়েকটা টুলস আছে, এরপর আমাদের টুলস পার্টটা শেষ হয়ে যাবে। এখানে যেটা পেন টুল, মোস্ট ইম্পর্টেন্ট টুলস ফর গ্রাফিক ডিজাইনার। পেন টুলের ব্যবহার যার যত ভালো, যার যত সুন্দর, তার ডিজাইন সেন্স তত ভালো হয়। তো আসলে এটা আমরা কীভাবে ইউজ করব, কীভাবে কী কাজে লাগাবো সেটা নিয়ে একটু কথা বলি। আমি জিনিসটা জুম দিচ্ছি। যেমন আপনি ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন বা কোনো ডিজাইন করবেন, সব জায়গায় এটা কাজে লাগানো যায়। আপনি এখানে ক্লিক করুন, ক্লিক করার পর সেকেন্ড ক্লিকটা আপনি এখানে করেন। এখন আপনি এই যখন থার্ড ক্লিক করতে আসবেন, এখানে দেখুন যে আপনার একটু অ্যাড হয়ে গেছে। তো আপনি যদি এখানে থার্ড ক্লিকটা এখানে করে হালকা একটু মাউসটা লেফট চাপ দিয়ে ধরে একটু বাঁকা করে দেন, এটা ওই আপনার যেই ড্রেসের যেই স্টাইল, ওই স্টাইলে এটা বসে যাবে। দেন অল্টার প্রেস করে মাঝখানে পয়েন্ট একটা ক্লিক করবেন, তাহলে সামনের পয়েন্টটা কেটে যাবে। আবার সামনে যান, সেম অল্টার প্রেস করে কেটে দেন। আবার এখানে আসেন, আবার এখানে আসেন। তো পেন টুলের ব্যবহার যার যত সুন্দর হয়, তার ডিজাইন তত বেশি ভালো হয়। এইভাবে আপনি পুরো ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। তো আমি এখানে যাই, ওকে। দেন আমার কাজ হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার প্রেস করে লকটা খুলে ফেলতে হবে। জাস্ট ডিলিট ক্লিক করলে এই বরাবর এটা ক্লিয়ার হয়ে যাবে, কেটে যাবে, ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে। এইভাবে আপনি পুরো টুলসটা ইউজ করতে পারেন। যেমন আমি আবার যদি এখান থেকে ইউজ করি, আমি একটু হজবরভাবে ইউজ করলাম আর কি। এখন আমার মনে হয়েছে এখানে একটু ভুল হয়েছে, একটু ঠিক করা লাগবে। তখন আমি কি করব জানেন, এখানে আসবো, এসে আমি এখানে হচ্ছে আপনার এই যে অ্যাড অ্যানকর পয়েন্ট টুল, এটার সাথে আমি নতুন অ্যানকর পয়েন্ট টুল নিতে পারবো, মুভ করতে পারবো, বা এগুলোকে ধরে এখানে নিয়ে আসতে পারবো। আবার যদি মনে হয় একটা ডিলিট করে দিব, তাহলে এখান থেকে ডিলিট অ্যানকর পয়েন্ট টুলে আসবো, এটাকে জাস্ট ক্লিক করবো, এটা ডিলিট হয়ে যাবে। আবার একটা অ্যাড করা লাগবে, এখানে অ্যাডে আসেন, দেখছেন। এইভাবে আপনি কাজ করতে পারবেন। আর কনভার্ট যেটা, সেটা হচ্ছে এটাকে আবার পূর্ব অবস্থানে মানে বাঁকা করতে হেল্প করে আর কি, যেভাবে। এটা হচ্ছে কনভার্ট পেন টুলের ব্যবহার। তো সবশেষে আপনি আবার কন্ট্রোল এন্টার দিলেন, এটা হয়ে গেল। জাস্ট আমি কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিলাম। তো এটা হচ্ছে আপনার পেন টুলের ব্যবহার। এখন পেন টুল যখন ইউজ করবেন, আপনাকে অপশন বারের দিকে একটা জিনিস খেয়াল রাখা লাগবে, যে এখানে পাত লেখা আছে কিনা। যদি পাত লেখা না থাকে, তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন। আপনার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হবে না, অটোমেটিক একটা শেপ চলে আসবে। কারণ হচ্ছে শেপ থাকলে ডিজাইন ক্রিয়েট হয়, আর পাত থাকলে আপনাকে সাবজেক্টকে সিলেক্ট করতে হয় আর কি। তো আমরা এখানে গ্র্যাভিটি পেন টুলটা যাই। পেন টুল, ওইটা তো আমরা ইমেজ ব্যাকগ্রাউন্ড, প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ, এইসব যাবতীয় কাজে সবচেয়ে বেশি ইউজ করি। আর গ্র্যাভিটি পেন টুল ইউজ করি হচ্ছে ডিজাইনের ক্ষেত্রে। তো আপনি এখন আবার এখানে পাত থাকলে হবে না, এখানে আপনার লাগবে শেপ। হ্যাঁ, তো আমি এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, অটোমেটিক সে রাউন্ড করে নেবে। আমরা অনেক ডিজাইন নিচে দেখেন এইভাবে বিভিন্ন শেপ ইউজ করে, সিম্পল হয়ে গেল একটা। এবার আমি এখানে যাই,
দেখেন আমি চাইলে এটা ইচ্ছে মতো এক টুলসে সবকিছু মুভ করতে পারবো, উপরে উঠাতে পারবো, সরি ডাবল ক্লিক করলে স্ট্রেট হয়ে যায়, আবার ডাবল ক্লিক করলে রাউন্ড হয়ে যায়। আপনার যেটা ভালো লাগে সেটা আপনি ইউজ করবেন। এটাকে একটু দেখে নিয়ে আসে, যাবতীয় কাজগুলো আপনি এখান থেকে করতে পারবেন। সো আপনারা হচ্ছে পেন টুলটা অনেক বেশি প্র্যাকটিস করবেন, কারণ এটা যদি প্র্যাকটিস না করেন আপনাদের ডিজাইনের যে হাতে খড়িটা সুন্দর হবে না। আপনারা চাইলে যে একটা বেটার কোয়ালিটির ডিজাইন ক্রিয়েট করতে অনেক সমস্যা পড়বেন বা অনেক বিড়ম্বনায় পড়বেন। সো এটা অনেক বেশি প্র্যাকটিস করবেন। এখানে আমি আপনাদের কিছু টুলস দিয়ে দিই। আচ্ছা, আপনারা যারা পেন টুল ব্যবহার প্র্যাকটিস করতে খুব অলসতা ফিল করেন বা ফটোশপে বোরিং লাগে, তাদের জন্য একটা গেমস আছে। গেমস হচ্ছে এই ওয়েবসাইটে পেয়ে যাবেন। হ্যাঁ, এটা আমি লিঙ্ক আপনাদেরকে প্রয়োজনে প্রোভাইড করব। তো লিঙ্কটা হচ্ছে কি, আপনি জাস্ট এখানে আসবেন, আসার পর আপনি এখানে পেন টুল টার্নওয়েজ ক্লিক করবেন, সেকেন্ড এখানে করবেন, সরি বাক হয়ে গেছে আমার, কন্ট্রোল জেড দিই, হয়নি, বারবার সিগন্যাল দিচ্ছে, তাহলে আমার এই পয়েন্টে ক্লিক রাখতে হবে, দেখছেন? এইভাবে আপনাকে তারা দিতে থাকবে, ঠিক আছে? আপনাকে গাইডও করতেছি কীভাবে কী করবে, আপনাকে গাড়ি দিব, অনেক কিছু দেবে। তো এই গেমটা খেলেও আপনি চাইলে খুব ভালোভাবে পেন টুলটা শিখে নিতে পারেন। ওকে, এখন আমরা আসবো টাইপ টুলে। সাপোজ আমরা এখানে ডিজাইনটা করে ফেলছি। টাইপ টুল মূলত কি কাজে লাগবে, আপনার লেখালেখি করতে হেল্প করবে। টাইপ টুলের সাহায্যে আপনি যে কোনো লেখালেখির কাজ করতে পারবেন স্মুথলি। চলেন কিভাবে আমরা এই কাজটা করব। আমি এখানে জাস্ট আসবো, এসে জাস্ট ক্লিক করব। ক্লিক করলে দেখেন একটা লেখা চলে আসছে, লোরেম ইপসাম। এটা বাই ডিফল্ট চলে আসে। তো এটা আপনি এখানে এই অবস্থায় যদি লেখেন, লাইক হ্যালো ডিজাইনার, এন্টার দিয়ে ওকে, আমি একটা লেখা লিখলাম এখানে। হ্যাঁ, এখন এই লেখাটা লেখার পর আপনার মধ্যে প্রশ্ন আসলো, এটাকে আমি কালার চেঞ্জ কিভাবে করব, এটা বড় কিভাবে করব, অন্যান্য ডিজাইনার এত সুন্দর করে লেখা আমি কিভাবে সেটা লিখব। খুবই সিম্পল, আপনি উইন্ডো থেকে ক্যারেক্টারটা অন করে নেন। ফাইন, এখান থেকে আপনি সব কাজ করে ফেলবেন। যেমন এখান থেকে আপনি ফন্ট চেঞ্জ করবেন, ঠিক আছে? এরপর এখান থেকে আপনি লেখার বিভিন্ন স্টাইল আছে, হ্যাঁ, সেটা চেঞ্জ করবেন এখান থেকে। অ্যান্ড এখান থেকে আপনি লেখার সাইজটাকে বড় করবেন, যে লেখার সাইজ বড় হয়ে গেছে। অ্যান্ড আপনি যদি চান যে আমি হচ্ছে এটা উপর নিচে যে লাইন, যে স্পেস বা গ্যাপটা, সেটাকে কন্ট্রোল করব, সেটা এখান থেকে প্রপারলি করতে পারবেন। আপনি চাইলে এটা 300ও দিতে পারেন বা আরো কমও দিতে পারেন। 300 এমন হচ্ছে না, আমি এটা কমাই দিচ্ছি, মাউসের স্ক্রল ঘুরে ঘুরে কমাচ্ছি। দেখছেন, এইভাবে জিনিসটা কন্ট্রোল করা যায়। এরপর আপনি চাচ্ছেন হ্যালো কথাটাকে পুরো ডিজাইনার যে ওয়ার্ড এই পর্যন্ত আপনি নিয়ে আসবেন। বাট কিভাবে, আপনি জাস্ট হ্যালো কথাটাকে এইভাবে সিলেক্ট করবেন, এখান থেকে বি এ যে অপশন দেখছেন, এখান থেকে গিয়ে আপনি এটাকে 200 করে দেন। যদি দেখছেন যে হয়নি, তাহলে এটাকে আপনি আরও বাড়াতে থাকেন। জাস্ট ওকে বাটনে ক্লিক করুন, দেখেন এখন হ্যালো ডিজাইনের কথাটা 1 সমান হয়ে গেছে। আচ্ছা, আমি ব্যাকগ্রাউন্ড একটা কালার নিই, বুঝতে সুবিধা হবে আমাদের। ওকে, হ্যালো ডিজাইনের কথাটা এখানে বুঝতে আমাদের এজ থেকে ও পর্যন্ত ডিজাইন বরাবর হয়ে গেছে। এরপর আমরা লেখার হাইট ওয়েট নিয়ে এখান থেকে চেক করতে পারি। লেখন এটা হচ্ছে হাইট, আমি যদি এখানে 50 দিয়ে দিই, কেমন ছোট হয়ে গেছে, বাট এখানে 50 দিলে এখানে 50 দেওয়া লাগবে, তাহলে জিনিসটা দেখতে স্ট্যান্ডার্ড লাগবে। যদি আপনি এখানে 150 দেন আর এখানে 50 দেন, তাহলে জিনিসটা একটা হজবরল হয়ে যাবে। তো আপনার দুইটা সেম রাখা লাগবে, এখানে 50 ওখানে 50, এখানে 100 এখানে 100, যাই রাখেন সমান রাখবেন। এখানে আমি 200 করলাম, এখানে আমি 200 করব, ঠিক আছে? সাইজটা আমি একটু কমাই দিই। তো এটা হচ্ছে আর কি আপনার লেখার হাইট ওয়েট ঠিক করার প্রসেস। এরপর হচ্ছে আপনি এখান থেকে বোল্ড করতে চাচ্ছেন, জাস্ট বোল্ডে ক্লিক করলে বোল্ড হয়ে যাবে, আইটালিকে ক্লিক করলে আইটালিক হয়ে যাবে। আর যদি প্রত্যেকটা ক্যারেক্টারকে আপনি আপার কেস করতে চান, জাস্ট এখানে ডাবল ক্লিক করবেন, আপার কেস হয়ে গেছে। আপনি যদি
শর্ট করতে চান শর্ট করতে পারেন। আর আমরা যারা হচ্ছে বিভিন্ন ম্যাথমেটিক্যাল কাজ করি, তো সে সুবাদে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার এগুলো লেখা লাগে। যেমন তো এখানে আমি স্কয়ারটা কিভাবে উপর লিখবো, জাস্ট এখানে রেখে ধরবো, স্কয়ার উপর হয়ে গেছে। আর নিচে মান লেখার জন্য হচ্ছে এটা, বা আমি যদি এটা ক্লিক করি এটা ঠিক হয়ে যাবে, উপরে দিলে উপরে চলে যাবে। তো এটা হচ্ছে আর কি আপনার a স্কয়ার প্লাস b স্কয়ার বা এসব পাওয়ার বা মান লেখার জন্য ইউজ হয়। আর লেখার নিচে আন্ডারলাইন দিতে চান হচ্ছে এটা, ক্রস বোঝানো হচ্ছে এটা। তো এই হচ্ছে আর কি আপনার একটা টেক্সটকে আপনি কিভাবে কাস্টমাইজ করবেন ওইটার প্রসেস। এখন আপনার যদি প্রশ্ন আসে যে আপনি কালার কিভাবে চেঞ্জ করবেন, এটা কালার এখান থেকে চেঞ্জ করা যায় না। এটা কালার চেঞ্জ করতে এখান থেকে এসে আপনি পছন্দ মতো কালার নিয়ে নেবেন, এটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, তো এখানে আমার ওই কম্পিউটারে অনেকগুলো ফন্ট আছে দেখেন। যেহেতু আমি প্রিমিয়াম ইউজ করি তাই আমার ফ্যাসিলিটি অনেক বেশি থাকবে। আপনারা যারা হচ্ছে প্রিমিয়াম ইউজ করবেন না, আপনাদের জন্য ফ্যাসিলিটিগুলো থাকবে না। তো আপনারা যেন ভালো ফ্যাসিলিটি পান, বা আপনারা যদি থার্ড পার্টি সাইট থেকে ফন্ট ইউজ করতে চান, অথবা বাই ডিফল্ট যে ফন্ট থাকে এর বাইরেও যদি ফন্ট ইউজ করতে চান, আপনারা যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইন্টারনেটে চলে আসবেন, এখানে সার্চ করবেন গুগল ফন্ট, দেন আপনি গুগল ফন্টে চলে আসেন। এখানে অসংখ্য ফন্ট আছে, তো আপনার যার যেটা লাগে, এখানে বাংলা ফন্টে পাওয়া যায়, অনেক ফন্টে পাওয়া যায়। ল্যাঙ্গুয়েজ থেকে আপনি বাংলা ধরেন, বাংলা ফন্ট চলে আসবে, যে বাংলা ফন্টগুলো চলে আসছে। তো আপনার যেটা লাগে আপনি সেটা ধরেন, এখানে কোনো সমস্যা নাই। ওকে, এখন আপনি এখান থেকে একটা ফন্ট ডাউনলোড করবেন। কিভাবে সেটা করবেন, যেমন আমি হচ্ছে এখান থেকে একটা ফন্ট নেই, লাইক এটাকে নেব। আপনাকে অবশ্যই ফন্টের নাম মনে রাখা লাগবে। এখান থেকে গেট ফন্টে ক্লিক করবেন। এরপর হচ্ছে আপনি, আমার এখানে অলরেডি 3টা সিলেক্ট করা আছে, আমি মোবাইলে ক্লিক করি, ব্যাক আসি, গেট ফন্ট, যে ডাউনলোড অল, ফন্ট ডাউনলোড হয়ে গেছে। আমি এই ফন্টটাকে এখানে ক্লিক করব, জাস্ট এইখানে ডাবল ক্লিক করলে দেন ইনস্টল ক্লিক করব, বাস। এই ফন্ট এখন আমার কম্পিউটারে চলে যাবে, আন্ডারডগ। আমি যদি এখানে আসি, এখানে লিখি UN আন্ডারডগ, দেখবেন এই ফন্ট এখানে চলে আসছে। তো এইভাবে আপনি যে কোনো ফন্ট চাইলে অনলাইন থেকে ডাউনলোড করে ইউজ করতে পারবেন। শুধু যে আপনি বাই ডিফল্ট ফন্ট ইউজ করবেন জিনিসটা এমন না, আপনাকে অবশ্যই থার্ড পার্টি ফন্টগুলো ইউজ করতে হবে। অ্যান্ড আপনি যদি থার্ড পার্টি ফন্ট ইউজ না করেন, আপনি অলওয়েজ একটা অ্যাভারেজ ডিজাইনার হিসাবে থাকবেন, আপনার মধ্যে আহামরি কোনো ক্রিয়েটিভিটি কিছু আসবে না। তো আমাদের ফন্টের প্রথম যে টাইপ হরিজন্টাল, এটা ক্লিয়ার হয়েছে। অ্যান্ড বাকিগুলো এখনই শেষ হয়ে যাবে, কারণ বিস্তারিত এটা বুঝলে বাকিগুলো ওকে। দেন ভার্টিক্যাল যেটা, সেটা হচ্ছে লেখাটা নিচের দিকে যায়, বাকি সব কিছু সেম থাকে। তো এই হচ্ছে আমাদের হরিজন্টাল আর ভার্টিক্যাল টেক্সটের ব্যবহার। এখানে একটা জিনিস আছে ক্যারেক্টার, এটা পাশে দেখেন প্যারাগ্রাফ আছে। প্যারাগ্রাফটা মূলত আমি লেখাটা কোন সাইড থেকে শুরু করব ওইটাকে কন্ট্রোল করে। আমি লাইক এখানে লিখলাম, তো আমি যদি এখন লেখা HE, লেখাটা কি হচ্ছে বাম সাইড থেকে ডান সাইড দিকে যাচ্ছে। বাট আমি যদি এখান থেকে সেন্টারে ক্লিক করি, এখন কি হবে, লেখাটা মাঝখান থেকে দুপাশে যাবে। আবার আমি যদি লেখাটাকে লেফটে সিলেক্ট করি, রাইটে সিলেক্ট করি, লেখাটা রাইট পাশ থেকে লেফটে আসবে। তো এটা হচ্ছে আপনার প্যারাগ্রাফের ব্যবহার। এখানে আরো অনেক কিছু আনুষঙ্গিক কাজ আছে, প্র্যাকটিস করলে বুঝে যাবেন। ওকে, তো এই হচ্ছে আমরা আমাদের টাইপ হরিজন্টাল টুলসের ব্যবহার। আচ্ছা, এটা তো আমরা হেডিং লেখা শিখলাম। এখানে প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয় সেটা দিই, বা বিভিন্ন কোড কিভাবে লিখবেন। আপনি এখানে আসবেন, অবশ্যই ফন্টটা ছোট করে নেবেন, জাস্ট এইভাবে একটা টান দিবেন, এখানে অসংখ্য লেখা চলে আসবে। আমি এটাকে কেটে দিচ্ছি। ওকে, আমরা এখানে যাই,
না আমি সাইজটা বড় করি, তাহলে লেখাটা এখন দেখতে পাবেন। এই যে দেখেন টেক্সটগুলো চলে আসছে। এখন আমি এখানে ডাবল ক্লিক করে যদি কোনো লেখা লিখি, এই দাগের ভিতরে টেক্সটটা থাকবে, বাইরে কোথাও যাবে না। তো টাইপ নিয়ে সামনে আরো অনেক কাজ আমরা দেখব, কোনো সমস্যা নেই। ওকে, এরপর আমরা আসি তো পাথ সিলেকশন টুলস এর আগে আমাকে শেপ টুলগুলো ব্যবহার আপনাকে দেখাতে হবে। তো এখানে যাই, রেক্টেঙ্গুলার টুল, ইলিপস টুল, ট্রায়াঙ্গেল টুল। রেক্টেঙ্গুলার হচ্ছে কি আপনার হচ্ছে এভাবে একটা শেপ ক্রিয়েট হবে। তো শেপটা আমরা দুইভাবে নিতে পারি, এইভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিতে পারি, অথবা এখানে ক্লিক করে এটা মান বসে দিতে পারি যে 500 আচ্ছা, এটা এখানে তৈরি হয়ে গেল। দেন আমি যদি এটাকে মুভ করতে চাই, এখান থেকে পাথ সিলেকশন টুলসে যাব, যেটাকে এবার ধরে মুভ করতে পারবো। এরপর আমি যদি এখান থেকে পাতে যাই, পাতে ধরলে সবটাকে একসাথে মুভ করতে পারবো। আর ডিরেক্ট সিলেকশন টুলসে গেলে যে কোনো একটা কর্নার অথবা যে পয়েন্টগুলোকে আমরা মুভ করতে পারবো। তো এটাই হচ্ছে মূলত পাথ আর ডিরেক্ট সিলেকশন টুলসের ব্যবহার। এই দুইটা জিনিস আমরা আবার ইলাস্ট্রেটরে শিখবো, কারণ ওইখানে এগুলো আছে। এরপর আসলে ইলিপস টুল, সেম এটা একটা সার্কেল তৈরি করে আপনি শিফট প্রেস করে ধরলে, খুব শিফট আলটা ধরলে অ্যাকুরেটলি চারপাশ সব ঠিক থাকে। এরপর আপনি আসেন ট্রায়াঙ্গেল, একটা ট্রায়াঙ্গেল জেনারেট করবে। তো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যে নিয়মটা, আপনি যদি এখানে ক্লিক করেন অ্যান্ড সাইজ লিখে দেন অ্যান্ড কয়টা রেডিয়াস কত পার্সেন্ট হবে, তাহলে সে রেডিয়াস রাউন্ডও করে ফেলবে একসাথে। দেখেন তখন আমার ওই যে কর্নারটা খুব হার্ড ছিল, এখন সফট হয়ে গেছে। এটা মূলত রেডিয়াস করে দেয়। এটা হচ্ছে পলিগন শেপটা তৈরি করবে। আর কাস্টম শেপগুলা লাইন সেগুলা সিঙ্গেল লাইন টান, এটা শিফট প্রেস করে টান দিলে একদম অ্যাকুরেট হয় জিনিসটা। বিভিন্ন লাইন ড্র করবে। ওকে, এরপর আমরা আসি এখানে কাস্টম শেপ মূলত আপনার হচ্ছে বিভিন্ন জিনিসের ছবি আঁকার জন্য ব্যবহার হয় আর কি। যেমন আপনি ওয়াইড এনিমেলে আসলে এখানে এনিমেলের ছবি পাবেন, জাস্ট এখানে আপনি এভাবে ড্র্যাগ করবেন এন্ড কালার দিবেন, সেটা এখানে ড্র করে ফেলবে। আর চাইলে কালারও চেঞ্জ করতে পারেন মন মতো। হয়ে গেল এটা। এরপর আপনি অন্য একটা করবেন, ফাইন, এখানে কাস্টম শেপে আসেন, এসে আপনি এখানটাকে ধরেন, হয়ে গেল। তো এইভাবে আপনি চাইলে বিভিন্ন কাস্টম শেপ ইউজ করতে পারেন। আচ্ছা, একটা মজার জিনিস শেখায়, সেটা হচ্ছে আপনি চাইলে আপনার ছবিকেও কাস্টম শেপে কনভার্ট করতে পারেন। একটু ক্রিটিক্যাল দেখাই দিচ্ছি, শিখে নেন, কাজে লাগবে। সাপোজ আপনি এই ছবিটাকে কাস্টম শেপ করবেন, তো এর জন্য আপনাকে যে কাজটা করতে হবে, ওকে, লাইক আপনি এই ছবিটাকে কাস্টম শেপ করবেন, এটার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে হচ্ছে সাবজেক্টটাকে সিলেক্ট করতে হবে। আমি ছবিটাকে সিলেক্ট করে ফেলি। ওকে, আমি এই অনওয়ান্টেড জিনিসগুলো কেটে দিই। কাটার পর আমি এখান থেকে পাথ একটা অপশন দেখতে পাচ্ছেন, পাথে যাবেন। পাথে যাওয়ার পর এই যে পাথ যেটা দেখছেন, এখানে ক্লিক করবেন, দেখবেন এটা পাথ হয়ে গেছে। এই অবস্থাতে আপনি এডিটে আসবেন, দেখেন ডিফাইন কাস্টম শেপ লেখা আছে, এখানে ক্লিক করবেন, ম্যান, জাস্ট ওকে। এখন দেখবেন এই ভদ্রলোকের একটা শেপ তৈরি হয়ে গেছে। এখানে আমার একটা ব্ল্যাঙ্ক পেজ নেই। ওকে, এখানে কাস্টম শেপে আসি, এখানে যাই, সবার নিচে থাকবে আমারটা। দেখেন তৈরি হয়ে গেছে, জিনিসটা জোস না?
তো এইভাবে আপনি চাইলে আপনার নিজের যে কোনো শেপ আপনি কাস্টমাইজ বানিয়ে নিতে পারবেন আপনার ডিজাইন অনুযায়ী। আর অনলাইন থেকে আপনি কিভাবে কাস্টম শেপ ইউজ করবেন সেটা আমি দেখা দিচ্ছি। এখানে আসবেন গুগল, ওকে, শেপ ফর ফটোশপ। এখানে আসেন, এখানে যান, এখানে এই যে শেপ আছে দেখছেন, এই শেপগুলোকে আপনি ডাউনলোড করতে হবে। এখানে ব্রাশ আর শেপটা একসাথে থাকে, আপনাকে একটু দেখে ডাউনলোড করতে হবে আর কি জিনিসগুলা। শেপ ফিল্টার করলাম, তাহলে শেপগুলো চলে আসবে। তো আমি লাইক এই শেপটাকে ধরলাম, ক্লোজ করলাম, এটাকে ডাউনলোড দিব। হচ্ছে ডাউনলোড হয়ে গেছে। আমি এখানে ক্লিক করব, ডাউন ক্লিক করব, এখানে যাব, এখান থেকে যে এই নিচের যে ফাইলটা যেটা CSH, এই ফাইলটা ডাবল ক্লিক করবেন, তাহলে সোজা ইম্পোর্ট হয়ে যাবে। আর এত হার্ড নিয়মগুলো আপনার করা লাগবে না। সবচেয়ে সহজ নিয়ম হচ্ছে এখানে ডাবল ক্লিক করা। ফটোশপ ওপেন হয়েছে, আপনি এখানে আসেন, এখানে যান, দেখেন সবার নিচেটা চলে আসছে। এখানে আসেন, যে কফি শেপ চলে আসছে, এখানে দেখেন কফি টি তৈরি হয়ে গেছে। সহজ। তো এইভাবে আপনি বিভিন্ন কাস্টম শেপ এখানে পাবেন, যেগুলো আপনার কাজকে খুব ইজি করে দিবে। কাস্টম শেপ তৈরি করার ক্ষেত্রে দেখবেন ভিতরে যে ব্লু কালারটা আছে এটাকে বলে ফিল কালার। তো ফিলটা মূলত আপনি যদি ফিলটা এখানে আসেন, এখানে পাচ্ছেন ফিলটা চেঞ্জ করলে ফিল চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আপনি চাচ্ছেন যে ফিলটা আপনি ইউজ করবেন না, একটু স্টপ করবেন, তাহলে আপনি এখানে এসে ক্রস যে আইকনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন, এটা চলে যাবে। নিচে দেখেন স্টক হচ্ছে পাশে যে দাগটা দেখতে পাচ্ছেন চিকন, ওইটা। তো ওটাও কালার দেওয়া যায়, এখানে দেন, চলে আসছে স্টক কালার। দেখেন যে আপনি চাইলে স্টকটাকে বড় করতে পারেন, যে এখান থেকে বড় করা যায়। আপনি চাইলে বিভিন্ন স্টাইল ইউজ করতে পারেন। দেখেন আপনার কাফটা কেমন হয়ে গেছে। আবার আপনি চাইলে স্টকটা অফও করে দিতে পারেন, বা গ্রেডিয়েন্ট কালার দিতে পারেন, সে গ্রেডিয়েন্ট কালার প্লে করবে। সেম আপনি ফিলের ক্ষেত্রেও সেম রুলস ইউজ করতে পারেন। শুধু গ্রেডিয়েন্ট কালার না, যে গ্রেডিয়েন্ট কালার হয়ে গেছে, প্যাটার্নও চালিয়ে দিতে পারবেন। তো এটা হচ্ছে আপনার কাস্টম শেপের ব্যবহার, এমনকি আপনার ফিল অ্যান্ড স্টকের ব্যবহারটা। আশা করি এটা আপনারা বুঝে গেছেন। ওকে, নিচে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে হ্যান্ড টুল। এটা মূলত হচ্ছে আমি যে শুরুতে বলছিলাম আপনি উপর নিচে যাওয়ার জন্য কিবোর্ড থেকে স্পেস ধরবেন, ওটা মূলত এই টুলসের শর্টকাট ছিল। তো আপনি ওটা যদি স্পেস না ধরে এখানে ক্লিক করে ব্যবহার করেন তাহলেও হয়ে যাবে, কোনো সমস্যা নেই। অথবা আপনি যে কোনো টুলসে ধরে স্পেস ধরলেও এই জিনিসটা করা যাবে। আর এটা হচ্ছে জুম টুল, এটা আপনি যত মাউসের লেফটে চাপ দিলে জুম ইন, আবার পিছনে মাউস সামনে দিকে নিলে জুম আউট, পিছনের দিকে নিলে ইন আউট। বা জুমের শর্টকাট হচ্ছে কন্ট্রোল ইকুয়াল কন্ট্রোল আন্ডারস্কোর। তো এই হচ্ছে আর কি আমাদের ফটোশপের অল টুলসের ব্যবহার। আশা করি আপনি এই জিনিসগুলা একদম ভালোভাবে একদম সুন্দর করে বুঝে গেছেন। যদি কোনো প্রশ্ন থাকে, কোনো যদি কিছু আপনার কোশ্চেন থাকে, অবশ্যই আপনি আমাদের গ্রুপে এগুলো জানাবেন, অথবা আমাদের যে প্রবলেম সলভ ক্লাস হবে ওইখানে আপনি এগুলো নোট করে রাখবেন, আমাদেরকে বলবেন, আমরা আপনাকে বাকি জিনিসটা বুঝিয়ে দেব।